যে খাবারের দামটা মনে করছে ওই যে বললাম তুলনামূলক বাংলাদেশে মনে করছে দুধের দামের থেকে খাবার দাম বেশি, কিন্তু মনে করছে আমাদের যে খরচ ওষুধ কোম্পানিরা ঘুষ তো আগে। আসসালামু আলাইকুম। সালাম। এখন যে প্রশ্নটা করতে চাই, আমি বাংলাদেশের অনেক খামারে যাই। ক্ষুদ্র খামারিরা তারা শুধু বলে যে এখন যে বাজারে মেডিসিন গুলো পাওয়া যাচ্ছে, মেডিসিনের দাম এবং গোখাদ্যের দাম প্রচুর হারে বেড়ে গিয়েছে। এমত অবস্থায় আসলে খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি আসলে? প্রিয় খামারি ভাইয়েরা ও দেশপ্রেমিক বাংলার জনগণ, আসসালামু আলাইকুম। অনির ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ডেয়ারি সেক্টর কেন মনে করছ ক্ষতিগ্রস্ত। ডেয়ারি কেরম ক্ষতিগ্রস্ত মনে করছ, আমাদের খাবারের আমার দেশটা একটু ছোট, ডাউল আমাদেরকে বাইরে থেকে আনতে হয়, চাউলও আনতে হয়, বসিটা পর্যন্ত আমাদের বাইরে থেকে আনতে হয়, কারণ আমাদের দেশে গম, ডাউল এসব উৎপাদন কম হয়। যেহেতু ওই হিসাবে আমাদের এখানে ডেয়ারি সেক্টর গবাদি পশু বেশি, আমাদের বাংলাদেশের খাবারে হয়। তে মনে করেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনে, আর ভারত থেকে সুন্দর একটা কথা বলছে যে আমাদের সীমানা বন্ধ করে দিবে। আলহামদুলিল্লাহ, 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 খুব খুশি হয়েছি। শালারা আমাকে বর্ডার বন্ধ করে দিবে, কিছু আইতে দিবে না। কিন্তু বাংলাদেশ কিন্তু মনে করে বাংলাদেশের ভারত যোগ বিয়োগ করলে আমরা হইলাম মনে করে রাজা, ওরা হইলে প্রজা। যেমনটা ওরা ফলায়, আমরা কিনাই না খাই, আমরা জমিদার। আর আমরা ভারতে গিয়ে চাকরি করতে যাই না, আমরা মনে করছো ওই ভারতের মানুষ বাংলাদেশ চাকরি করতে আসে, তাই জমিদার কারা? নিশ্চয়ই আমরা। তাইলে ওরা মনে করছো আমাদের খাবার দিবে না, কোনো প্রয়োজন নেই। কারণ দেশ যখন স্বাধীন করেছিলাম তখন দেশে কিছুই ছিল না, কিন্তু দেশের মানুষ একবেলা খাক, দিন এক সন্ধ্যা খাক, কম খাক, দেশটা আবার দাঁড়াইতে পারছে। বাঙালির মতো ত্যাগ স্বীকার করতে পারে, কারণ ওরা যুদ্ধকে মনে করো যুদ্ধ করা শিখছে, যুদ্ধকে আপন করে নেয়, কষ্ট করে আপন করে নিতে শিখছে। আমরা এমন একটা জাতি যারা মনে করো দেশ গড়ার কারিগর, আমরা দেশ গড়তে জানি। এখনো যারা যুদ্ধ করছে, আমার মতন বহুত হাজারো লক্ষ মানুষ বেঁচে আছে যারা দেশপ্রেমিক মানুষ। তবে আমি আশা করব, মনে করেন যে ভারতের থেকে আমাদের কিছু না আনাই পূর্ণ দরকার। ভারত আমাদেরকে বয়কট করবো কি, ভারত কি বন্ধ করবো? আমরা নিজেরই বয়কট করবো ভারত। কারণ আমরা ভারতে চাকরি করতে যাই না, বাঙালি চাকরি করতে যায় ইউরোপে, মিডিল ইস্টে গেল জায়গা মতন যায়, ইউরোপে বেশি। ভারতে তো চাকরি করতে যাই না, ভারতে আমরা কেন কেন গোনায় ধরবো? ভারত তো বুঝতেই পারে নাই যে আমরা মুসলমান, আমরা কত শক্তিশালী। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ওরা 5 লাখ, আমরা 5 জন। কারণ আমাদের হাতে যে নারে তুকবি আল্লাহ আকবর তেরোয়ালটা আছে, এই তেরোয়ালটা অনেক শক্তিশালী। এই তেরোয়ালটা দিয়ে মনে করে যুদ্ধ, মনে করে পৃথিবী মনে করেছে আমরা জয় করতে পারছি। কিন্তু এইটা দিয়ে শেষ পর্যন্ত যেদিন মনে করেছে আমাদের যুদ্ধটা এখানে নারে তুকবি আল্লাহ আকবর তেরোয়াল দিয়ে হবে। আমাদের মনে করেছে আমাদের আমাদের মনে করে বন্দুক, আমাদের রাইফেল, আমাদের মনে করছো ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা আমাদের লাগবে না। আমাদের আঙ্গুল, আমার খাজা বাবা ফরিদপুরে একটা শিক্ষা দিছে, বাবা এই 7 আঙ্গুলই যথেষ্ট মুসলমানের। আঙ্গুলটা যদি পাক পবিত্র করতে পারে, আঙ্গুল সঠিক করতে হইতে পারে, তাহলে আমি আশাবাদী যে পীর-আলেদের কথা কোনোদিন বিফলে যাবে না। যেমন আল্লাহ আল্লাহ রাসূলদের যেমন মনে করছো তাদের কথাবার্তা, তাদের সবকিছু যেমন সঠিক, আমাদের আমার আমার পীর-আলেদের কথাও সঠিক। কারণ ওলি আল্লাহর বাংলাদেশ, এই অলি আল্লাহরই মনে করছে এই দেশের ধর্ম প্রচার করছে, এই অলি আল্লাহরই মনে করছে দেশটাকে মনে করো সব মনে করো মনে করো সভ্যতা লাভ করছে। আবার এই অলি আল্লাহরই মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পড়ায় মনে করো আমাদের শক্তিশালী করছে। হেরাই শিখাইছে নারে তুকবি আল্লাহু আকবার তেরোয়ালটার অনেক ধার। আসুন আমরা দেশবাসী এবং আমার প্রিয় খামারি ভাইয়েরা
আমরা সবাই দাঁড়াই, নারে তাকবীর আল্লাহু আকবার তেলাওয়াত হাতে নিয়ে ভারতকে মনে করছে আমরা বয়কট করে দেখাই দিই যে আমরা মানুষ, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে পারবো, তোদের কোনো প্রয়োজন নেই। তাই আমি বারবার বলবো যে বর্তমান যারা সরকার পরিচালনা করছেন, দয়া করে আপনারা মনে করছেন ভারতের সমস্ত পণ্য বন্ধ করুন, এবং যারা এই যারা মনে করছে বাইরের থেকে ইম্পোর্ট করতেছে, তারা দয়া করে ভারতকে বয়কট করে অন্য দেশের থেকে আমাদের মাল মাল আমাদের আইনা দেন। এই দেশে মনে করছে আমাদের যা কিছু দরকার, সারা পৃথিবী খোলা আছে, ভারতকে বয়কট করুন। আচ্ছা, আচ্ছা, যে কথাটা আপনি জানতে চাইছিলেন যে খাবারের দামটা মনে করছে ওই যে বললাম, তুলনামূলক বাংলাদেশে মনে করছে দুধের দামের থেকে খাবার দাম বেশি, কিন্তু মনে করছে আমাদের যে খরচ ওষুধ কোম্পানিরা ঘুষ তো আগে শিখাই গেছে। ওই স্বৈরাচার সরকার একটা মেডিসিন পাস করে তুলে বহুত টাকা ঘুষ লাগলো। এই ঘুষের টাকাগুলা আমাদের কৃষকের সিনার মিদে মনে করছে, সিনার মিদে মনে করে 100 মিলি সিরিজ লাগায় পাইপ লিয়ে গেছে সংসদে একটা এই কৃষকের মনে করছে ডায়েরি সেক্টরের মানুষের রক্তগুলো চুষা সংসদে নিয়ে তারা হোলি খেলছে। তবে এখন হোলি খেলা বন্ধ হবে, ঘুষ বাণিজ্য বন্ধ হবে। আশা করি আমরা একটু সামনের দিকে ভালো ফলাফল দেখব। কিন্তু আমাদের এখন মনে করি ঘুষ বাণিজ্য বন্ধ করে যে সমস্ত যে ওষুধ কোম্পানিগুলো নিয়ে যে তারা মনে করেন লাইভ স্ট্রিমে যারা আছে তারা বসে সেমিনার করুক। আমাদের মধ্যে কিছু খামারি যারা ভালো বোঝে, আমি তো মনে কিছু একজন খামারি, আমি ছোটখাটো খামারি, আমি তো আর এত কিছু বুঝি না। যারা বোঝে দয়া করে এগো নিয়ে মনে করো, দয়া করে আপনারা মনে করেন লাইভ স্ট্রিমে নিয়ে বসেন। আর যদি মনে করেন না আনার দরকার আছে, আমি যাবো নিয়ে আপনারা বৈশা আপনারা ওষুধ কোম্পানির সাথে বসেন, আমাদের ওষুধের দাম কমানোর চিন্তা ভাবনা করেন। আপনারা চিন্তা করেন খালি আলুর দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন? মিস্টার সাহেব, আমি আপনাকে একটা উদ্দেশ্যের কথা বলি। আপনার কেউ তো বললেন না যে খাবারের দাম বাড়লো কেন, ওষুধের দাম বাড়লো কেন, বিদ্যুতের বিল বাড়লো কেন, কর্মচারীর বিল বাড়লো কেন? এই কথাটা তো বলেন। আলুর দাম বলছে, আলু আপনারা পাড়াপাড়ি শুরু করে দিচ্ছে। ডিমের দাম বাড়লো কেন, এটা পাড়াপাড়ি শুরু করে দিচ্ছে। আপনারা যারা পোল্ট্রি সেক্টরের খামারি আছে তাদেরকে সাপোর্ট দেন, পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেন। তারা বেশি বেশি মনে করো ডিম ফলাক, ডিম উৎপাদন করুক, বাজারে আসুক, অটোমেটিক দাম কমে যাবে, আলুর দাম বাড়লো কেন? কৃষককে সাপোর্ট দেন, কৃষক আলু ফলাক, যখন কৃষক আলু বেচতে পারবো না তখন অটোমেটিক দাম কমে যাবো। যখন দাম কমবো মানুষ বেশি খাবে, ওখানে মনে করো দাম বেশি, মানুষ কম খায়। আপনার যেই জিনিসের দাম বাড়ে, আমার দেশের তো হোক, বাইরের তো না হোক, ও পর্যাপ্ত পরিমাণ আমদানি করে ফেলেন, অটোমেটিক দেশের মধ্যে মনে করছে পণ্যের দাম কমে যাবে। কিন্তু এইখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হলো আমাদের দেশের ক্ষুদ্র খামারিরা যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এটার পেছনে মূল হলো যে গো খাদ্যের যে সেক্টরটা, কিন্তু তারা বলতেছে যে যারা বড় খামারি আছে তাদেরকে দায়ী করতেছে, একটা সিন্ডিকেট কাজ করতেছে। যেমন আমরা মেডিসিনের কথা বলতে পারি, এটা বাইরে থেকে আসে, আমদানি করতে হয়। তো এটা অনেক সময় ডলার কম বেশি কারণে দাম কম বেশি হইতে পারে, কিন্তু গোখাদ্যটা আপনি কিভাবে বিশ্লেষণ দেবেন আসলে, যে তারা দায়ী করতেছে বড় খামারিদের? আপনি দেখেন, যখনই আপনি মনে করেন যে কোনো পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যাবে, এই পণ্যকে সরকারের সাপোর্ট দিতে হবে। সারা বিশ্ব যেভাবে দেয়, ভারত যেভাবে দেয়, এটাকে মনে করছে সরকারের ভর্তুকি দিতেই হবে। ভর্তুকি দিয়া এটা দাম কমাইতে হবে। মেডিসিন মনে করছে কেন এতভাবে দাম বাড়লো, এই দাম কেন বাড়লো? আমি মেডিসিন নিয়ে খুব খেলামেলা করছি, 50টা বছর আমি মেডিসিন সম্বন্ধে ভালো বুঝি। আমি অনেক ভালো বুঝি কোথাও কি ফাঁক আছে। মনে করছে মেডিসিন কোম্পানিরা যেভাবে ডেইরি সেক্টরের মানুষগুলাকে শোষণ করতেছে, যেভাবে মানুষগুলো ছিন্ন ভিন্ন করতেছে, এটা কখনো আজও উচিত না। যাক, এটা মনে করছে আমি এখানে বইয়া করলে কাম হবে না। এটা মনে করো সচিবালয় যদি মনে করো সেমিনারে বসলে, তখন আমি ডাকলে আমি বলবো, যদি লাইফ স্টকে বসে, কথা বলছেন, লাইফ স্টকে বসলে তখন আমি বলবো কোথায় কোথায় কি ফাঁকটা আছে। আমি তাদেরকে ফাঁক দেখাই দিব যে এখানে
এখানে নক করলে অবশ্যই খাবারের দাম কমে যাবে অটোমেটিক। আপনার সাপোর্ট দিতে হবে, ডায়েরি সেক্টরে খাবারের সাপোর্ট দিতে হবে, মেডিসিনের সাপোর্ট দিতে হবে। ডায়েরি সেক্টরে মনে করেন স্বল্প ইন্টারেস্টে বা বিনা ইন্টারেস্টে লোন দিতে হবে, কথা বলছেন। ডায়েরি, পোল্ট্রি, ফিশারি এগুলো হলো জাতির মেরুদণ্ড। দেশটা চলে কিসের উপরে? দেশটা কিসের উপরে চলে? মনে হয় কৃষি, তারপর পোল্ট্রি, তারপরে মনে করো ডায়েরি, ফিশারি, এই 4টা সেক্টরের উপর দেশ চলে। যে দেশে 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। আপনারা যারাই মনে করেন ম্যাজিস্ট্রেট সাহেবেরা যারাই মনে করেন জরিমানা করেন, জরিমানা যাই দেন, যাগো মনে করেন হুদাহুদি এই ছোটখাটো বক্তব্য নিয়ে পারাপারি করে কোনো লাভ হবে না। লাভ করতে হইলে আপনাদের জায়গা যাইতে হবে। 3 নম্বর কৃষকের কাছে যাইতে হবে, কৃষকের ভর্তুকি দিতে হবে, কৃষকের কাছে ফলনের চাবিকাঠি তৈরি করতে হবে। তাহলে মনে করছো পণ্যের দাম অটোমেটিক কমে আসবে। আপনারা মনে করছো কৃষকের ভর্তুকি দেওয়া শিখেন। বাংলাদেশে তো কৃষকের কোনো ভর্তুকি নাই। আমি একজন খামার তিলে তিলে গড়ে উঠছিলাম জাগের ডেয়ারি ফার্ম। যেই ফার্ম নিয়ে মনে করছো বাংলাদেশে ঐতিহ্য বহন করতো। বাংলাদেশে মনে করো নম্বর 1 খামারি ছিলাম। যেখানে মনে করছো জাত উন্নয়ন হইতো, যেখানে 7-8 টন দুধ থাকতো, কথা বলছেন। হাজার হাজার মানুষের খাবার ছিল, শিশুদের খাবার ছিল, পুষ্টিকর খাবার ছিল, নির্ভেজাল খাবার ছিল। সেই মনে করছো আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার খাবারটাকে কি করলো? ধ্বংস করে দিল। আমি মেরুদণ্ডহীন আনোয়ার, ওই যে কবি নজরুল লেগেছিল, আনোয়ার জনহীন আনোয়ার, একটি ছিল হাতিয়ার তাও নেই আজ, আমি মেরুদণ্ডহীন আনোয়ার। মনে করছো এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।